আসসালামু আলাইকুম। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের স্পেশাল এপিসোডে আপনাদের স্বাগত। আমি হাবিবুর রহমান নিশান এবং আমার সাথে বিশ্লেষণে আছেন কাজল হায়দার। আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন একটি পরিস্থিতি নিয়ে যেখানে অত্যাধুনিক প্রযুক্তির পশ্চিমা শক্তিগুলো আজ সস্তা ইরানি ড্রোনের সামনে হিমশিম খাচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, সংযুক্ত আরব আমিরাতের আকাশে উঠতে থাকা ইরানি ড্রোন ভূপাতিত করতে গিয়ে ফ্রান্সের অত্যন্ত দামি মিকা ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় ফুরিয়ে এসেছে। একটি আধুনিক দেশের সামরিক ভান্ডার কি তবে খালি হতে চলেছে? একদিকে যখন ফরাসিরা আকাশ সীমায় ক্ষেপণাস্ত্র সংকটে, ঠিক তখনই ওয়াশিংটনে শুরু হয়েছে নতুন বিতর্ক। ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি নিয়ে খোদ মার্কিন সিনেটেই উঠেছে সমালোচনার ঝড়। আর এরই মাঝে ট্রাম্প কিউবাকে নিজের আয়ত্তে নেওয়ার যে হুঙ্কার দিয়েছেন তা পুরো লাতিন আমেরিকায় নতুন করে যুদ্ধের দামামা বাজাচ্ছে। ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা আর হরমুজ প্রণালীতে ভারতের জন্য ইরানের সেফ প্যাসেজ, সব মিলিয়ে আজকের আন্তর্জাতিক অঙ্গনে যেন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছে। চলুন এই জটিল সমীকরণের পরত খুলে দেখা যাক আজকের বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানি ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে বড় ধরনের বিপাকে পড়েছে ফ্রান্স। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ড্রোন ভূপতিত করতে গিয়ে ফরাসি বিমান বাহিনীর অত্যন্ত কার্যকর এবং আধুনিক মিকা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। ফরাসি সংবাদ মাধ্যম লা ট্রিবুনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা প্যারিসের নীতি নির্ধারকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত গত 28 ফেব্রুয়ারি, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় 1300 জন নিহত হন। এই ঘটনার প্রতিশোধ নিতে তেহরান ব্যাপক হারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। বিশেষ করে ইসরায়েল, জর্ডান এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত পশ্চিমা সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ধেয়ে আসছে শত শত ইরানি ড্রোন। এই ড্রোনগুলো রুখতে আরব আমিরাতের আকাশে মোতায়েন করা ফরাসি রাফাল যুদ্ধ বিমানগুলো থেকে একের পর এক মিকা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ড্রোন ইন্টারসেপশনের এই প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী। ইরানের ড্রোনগুলোর সংখ্যা ও পাল্লা বৃদ্ধি পাওয়ায় ফরাসি বাহিনী তাদের নিজস্ব সামরিক ভান্ডার থেকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এর ফলে ফ্রান্সের নিজস্ব দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা ও কৌশলগত ভারসাম্য এখন হুমকির মুখে। মিত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজেদের ভান্ডার শূন্য হতে চলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চাপের সম্মুখীন হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে ফ্রান্স এখন দ্রুত নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সহায়তার কথা ভাবছেন। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং এটি অস্ত্রের মজুদ সচল রাখার সক্ষমতার একটি কঠিন পরীক্ষায় পরিণত হয়েছে। যথাযথ সরবরাহ নিশ্চিত করা না গেলে পারস্য উপসাগরীয় অঞ্চলে ফ্রান্সের সক্রিয় ভূমিকা পালন করা ভবিষ্যতে কঠিন হয়ে উঠতে পারে। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কোনো সুনির্দিষ্ট বা পরিষ্কার কৌশল নেই বলে তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর মার্ক কেলি। গত 16 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। কেলির মতে, যুদ্ধের লক্ষ্য বা পরিকল্পনা নিয়ে শুরু থেকেই প্রশাসন অন্ধকারে রয়েছে এবং বর্তমানে উদ্ভূত পরিস্থিতির উপর ভিত্তি করে খামখেয়ালিভাবে উদ্দেশ্য নির্ধারণ করা হচ্ছে। সিনেটর কেলির এই ক্ষোভের মূলে রয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের একটি বিতর্কিত বক্তব্য। গত সপ্তাহে হেগসেথ বলেছিলেন যে ইরান ইস্যুতে কাউকে ছাড় দেওয়া হবে না বা নো কোয়ার্টার নীতি অনুসরণ করা হবে। সামরিক পরিভাষায় এই শব্দটির অর্থ হলো শত্রুপক্ষকে বন্দী না করে সরাসরি হত্যা করা। আইনি বিশেষজ্ঞরা বলছেন এই নীতি আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। আহত বা আত্মসমর্পণ করতে ইচ্ছুক যোদ্ধাদের হত্যা করার এই ঘোষণা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে। কেলি ইতিমধ্যে প্রতিরক্ষা সচিবের কাছে চিঠি পাঠিয়ে এই শব্দের ব্যবহারের ব্যাখ্যা দাবি করেছেন। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে। এই অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায়
1300 মানুষ নিহত হন। এর বিপরীতে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, প্রায় 200 জন সেনা আহত হয়েছেন। সিনেটর কেলি অভিযোগ করেন যে যুদ্ধের 3 সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসনের অদূরদর্শিতার কারণে মার্কিন সেনাদের জীবনের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি যুদ্ধের প্রভাবে সাধারণ আমেরিকানদের তেলের পাম্পে জ্বালানির উচ্চ মূল্য দিয়ে খেসারত দিতে হচ্ছে। সিনেটর ক্যালির এই কড়া অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটনে ইরান যুদ্ধ নিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ছে। প্রতিরক্ষা দপ্তরের নিজস্ব ম্যানুয়ালে যেখানে কাউকে জীবিত না রাখার ঘোষণা নিষিদ্ধ, সেখানে প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ইরানকে নিঃশেষ করতে যুক্তরাষ্ট্রের ওপর আরব দেশগুলোর চাপ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ 18তম দিনে পদার্পণ করেছে। শুরুতে এই যুদ্ধের ব্যাপারে উপসাগরীয় আরব দেশগুলো নিরপেক্ষ বা নীরব ভূমিকা পালন করলেও বর্তমানে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। 3টি উপসাগরীয় সূত্র এবং একাধিক কূটনীতিকের বরাত দিয়ে জানা গেছে, আরব দেশগুলো এখন ওয়াশিংটনকে চাপ দিচ্ছে যেন তারা এখনই যুদ্ধ বন্ধ না করে এবং ইরানের সামরিক সক্ষমতাকে চিরতরে স্তিমিত করে দেয়। অবস্থান পরিবর্তনের নৈপথ্যের কারণ। আরব দেশগুলোর এই কঠোর অবস্থানের পেছনে মূল কারণ হলো তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা। যুদ্ধের শুরু থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটির পাশাপাশি বেসামরিক স্থাপনাতেও পাল্টা হামলা শুরু করেছে, বিশেষ করে তেল স্থাপনা ও বিমানবন্দর। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এখন সরাসরি উপসাগরীয় দেশগুলোর প্রধান বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। অর্থনৈতিক হুমকি। জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো ইরানের হুমকির মুখে পড়ায় এই অঞ্চলের তেল নির্ভর অর্থনীতি ধসে পড়ার আশঙ্কায় তৈরি হয়েছে। রেড লাইন অতিক্রম। গালফ রিসার্চ সেন্টারের মতে ইরান প্রতিটি প্রতিবেশী দেশের ক্ষেত্রে সব সীমা বা রেড লাইন অতিক্রম করেছে, যা আরব নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন ইরানের বিরুদ্ধে এই অভিযানে আঞ্চলিক দেশগুলোর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে যুদ্ধের গ্রহণযোগ্যতা বাড়াতে এবং নিজ দেশের রাজনৈতিক সমর্থন পুষ্ট করতে আগ্রহী। আর অন্যদিকে সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো স্পষ্ট বার্তা হলো, ইরানকে যদি সামরিকভাবে পঙ্গু করে দেওয়া না হয় তবে তারা ভবিষ্যতে পুরো অঞ্চলকে জিম্মি করে রাখবে। শিয়া অধ্যুষিত ইরানের সাথে সুন্নি প্রধান আরব দেশগুলোর দীর্ঘদিনের সন্দেহ ও অবিশ্বাস এখন প্রকাশ্যে সংঘাতে রূপ নিয়েছে। তীব্র জ্বালানি সংকটে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়ায় সমগ্র দেশ এখন অন্ধকারে নিমজ্জিত। এই চরম মানবিক বিপর্যয়ের মধ্যে পররাষ্ট্রটিকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 16 মার্চ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কিউবাকে একটি অত্যন্ত দুর্বল দেশ হিসেবে অভিহিত করেন এবং দেশটিকে নিজের আয়ত্তে নেওয়ার সুযোগ পাবেন বলে দম্ভোক্তি করেন। ওয়াশিংটনের কঠোর জ্বালানি অবরোধের কারণে গত 9 জানুয়ারির পর কিউবায় কোনো রকম তেলের চালান পৌঁছায়নি। ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছেন যে কিউবার কাছে তেল সরবরাহকারী যে কোনো দেশের উপর মার্কিন ট্যারিফ আরোপ করা হবে। এই অবরোধের ফলে 10 মিলিয়ন মানুষের দেশটি নজিরবিহীন অন্ধকারের পাশাপাশি খাদ্য ও ওষুধের তীব্র সংকটে পড়ছে। বর্তমানে দেশটির মাত্র 5% গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে, যা যে কোনো সময় ফের বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে। অস্থিতিশীলতা ও সরকারি পদক্ষেপ। বিদ্যুৎহীন অবস্থায় জনমনে ক্ষোভ বাড়ছে এবং সম্প্রতি কমিউনিস্ট পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের মতো বিরল বিক্ষোভের ঘটনাও ঘটেছে। জীবন বাঁচাতে অনেক কিউবান এখন দেশ ছাড়ার কথা ভাবছেন। এই পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষায় কিউবা সরকার বিদেশে বসবাসরত প্রবাসীদের দ্বীপে বিনিয়োগ ও ব্যবসা করার বিশেষ আহ্বান জানিয়েছেন। মার্কিন রণকৌশল। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোল, আর অন্যদিকে লাতিন আমেরিকায় ট্রাম্পের এই সামরিকবাদী দৃষ্টিভঙ্গি নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। মার্কিন সূত্রগুলো বলছে, ওয়াশিংটন বর্তমানে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিরাজ কানেলের ক্ষমতা ত্যাগ নিয়ে চাপ দিচ্ছে। একদিকে ট্রাম্পের দখল করার হুমকি এবং অন্যদিকে অবরোধ কিউবার পরিস্থিতিকে এক ভয়াবহ
অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফুজাইরা বন্দরের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ হামলার শিকার হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ওমান উপসাগরের নোঙর করে রাখা অবস্থায় জাহাজটিতে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ফুজাইরা উপকূল থেকে প্রায় 23 নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটিতে একটি শক্তিশালী বিস্ফোরক আঘাত হানে। তবে এটি ড্রোন হামলা নাকি ক্ষেপণাস্ত্র হামলা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্বস্তির বিষয় হলো, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি। ফুজাইরা বন্দরটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত এবং এটি আমিরাতের জ্বালানি রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র। মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতা ও ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে এই বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই হামলা ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা এবং বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে ভারতীয় পণ্যবাহী জাহাজগুলোকে বিশেষ নিরাপত্তা দেওয়ায় বিনিময়ে এবার ভারতের কাছে জব্দকৃত 3টি তেল ট্যাঙ্কার জাহাজ ফেরত চাইছে ইরান। জাহাজ 3টি হলো অ্যাসপেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি। এর পাশাপাশি বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের কাছে জরুরি ঔষধ ও মেডিকেল সরঞ্জাম সহায়তাও চেয়েছে ইরানি রাষ্ট্রদূত। গত ফেব্রুয়ারিতে আরব সাগরে ভারতীয় জলসীমায় বিধি বহির্ভূতভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগ এই 3 ট্যাঙ্কার এবং আটক করেছিল ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড। বর্তমানে জাহাজগুলো মুম্বাই বন্দরে অবস্থান করছে। এর মধ্যে স্টেলার রুবি সরাসরি ইরানের মালিকানাধীন হলেও বাকি দুটি মালি এবং নিকারগুয়ার পতাকাবাহী। গতকাল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই দাবি জানান ইরানের রাষ্ট্রদূত। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালীতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। গত 15 দিনে 1 ডজনেরও বেশি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটলেও রহস্যজনকভাবে কোনো ভারতীয় জাহাজ আক্রান্ত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি খোদ নির্দেশ দিয়েছেন যেন ভারতীয় জাহাজগুলোকে নিরাপদ প্যাসেজ দেওয়া হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একে দীর্ঘদিনের পারস্পরিক সুসম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ইরান মূলত তাদের জব্দকৃত সম্পদ উদ্ধার এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে ভারতের সাথে এই বিশেষ কৌশল অবলম্বন করেছে। তবে জাহাজ ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির দাবার গুটিগুলো প্রতি মুহূর্তেই পাল্টে যাচ্ছে। একদিকে প্রযুক্তির দম্ভ যখন সস্তা ড্রোনের কাছে হার মানছে, আর অন্যদিকে ক্ষমতার পালা বদলে কিউবার মতো ছোট দ্বীপগুলো পড়ছে অস্তিত্বের সংকটে। আজ যা কৌশলগত সমঝোতা, কালই তা হতে পারে নতুন কোনো যুদ্ধের কারণ। বিহাইন্ড দ্য সিনের আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভাবনার খোরাক যোগায়, তবে আমাদের এই পথ চলার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের শুনছেন তা কমেন্টে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার সাথে ছিল বিশ্লেষক কাজল হায়দার। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে বিশ্ব রাজনীতির আরও কোনো গভীর সমীকরণ আর অজানা তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।